শুরু করছি ভায়োলেন্ট লাভ, লেখনীতে মরিয়ম আক্তার জ্যোতি। পর্ব সংখ্যা 14। চারদিকে হইচই। এর আয়োজনে জ্যোতি আর ঘরে বসে থাকতে পারল না। আরিশ গেছে প্রায় 1.5 ঘন্টা হতে চলল। সে তখন থেকে ঘরবন্দি হয়ে আছে। আর কতক্ষণ থাকা যায়? এখন নিচ থেকে সাউন্ড বক্স উড়াধুরা রিলিক্স গান শুনে বুঝতে বাকি থাকে না নিচে কাজিনস মহলরা নাচ গান শুরু করে দিয়েছে। এখন সে না গেলে সবকিছু মিস করবে। তাই নিজেকে রুমবন্দি না রেখে আর একবার আয়নার সামনে নিজেকে দেখে দরজাটা খুলে দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি বরাবর আসতে থমকে যায় সানজিদা খানের পিছু ডাকে। মৌ, জি বড় আম্মু, তোমার সাথে কথা ছিল, আমার সাথে আসো। জ্যোতি সানজিদা খানের কথায় একবার নিচে তাকালো, দেখে সবাই স্টেজের সামনে যাচ্ছে। তারপর তপ্ত নিঃশ্বাস ফেলে বাধ্য মেয়ের মতো ওনার পায়ের সাথে পা মিলিয়ে রুমে আসতে সানজিদা খান ওকে বসতে বলে আলমারির কাছে গিয়ে 2টো বক্স বের করে। জ্যোতির পাশে বসে বক্সগুলো খুলে ওখান থেকে এক জোড়া মোটা দু বড়ি স্বর্ণের প্লাস হীরার পাথর মিশ্রিত শেপ ডিজাইনের রুলি বের করে ওর হাতটা তুলে 2 হাতে পরিয়ে বললেন, এগুলো তোমার, কখনো খুলবে না। এগুলো তো অনেক ভারী, সামলাতে শেখো। সানজিদা খানের কথায় যদি সেই দিনের আরিশের পরানো বালাটার দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, কিন্তু উনি তো এই বালাটা আমাকে সেদিন পরিয়ে খুলতে নিষেধ করেছিলেন। এখন ওর কথার মধ্যে সানজিদা খান ওর পা দুটো ওনার কোলের মধ্যে নিয়ে 2টো স্বর্ণের ডায়মন্ড পাথর দিয়ে ডিজাইন করা একজোড়া নূপুর পরিয়ে দিতে দিতে বললেন, কিছু বলবে আমি খুলে দিয়ে এটা পরিয়ে দিয়েছি। ততক্ষণে জ্যোতি সানজিদা খানের কোল থেকে পাটা সরিয়ে আনতে চেয়ে বলল, কি করছো বড় আম্মু? আমার পা তোমার ওকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে সানজিদা খান দৃঢ় কণ্ঠে শুধালেন, আমাকে বড় আম্মু বলে ডাকবে না। জ্যোতির মুখটা ততক্ষণে ছোট হয়ে আসে। তার বড় আম্মু বলেছে তাকে বড় আম্মু না ডাকতে। কি দোষ তার? জ্যোতিকে মাথা নিচু করতে দেখে সানজিদা খান নিঃশ্বাস ফেলে বললেন, আজ থেকে মা ডাকবে, পারবে না? জ্যোতি নিচু মাথাটা তুলে সানজিদা খানের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, মা ডাকবো? বলে গোল মাঝারি বক্স থেকে ছোট ডায়মন্ডের পাথর স্বর্ণের নাকফুল বের করে জ্যোতিকে তাড়া দিয়ে বললেন, নাকের ওটা খোলো, এটা পরিয়ে দিচ্ছি। জ্যোতি সানজিদা খানের কথায় ওনার হাতের দিকে তাকাতে দেখে বেশ মোটামুটি বিবাহিত নারীদের মতো ডায়মন্ড স্বর্ণের নাকের তা জলজল করছে। এটা পড়লে নিশ্চিত ওকে বিবাহিত লাগবে। তাই কণ্ঠটা চাপিয়ে বলল, এটাই তো ঠিক আছে, ওটা পড়লে তো কেমন বুড়ো টাইপের লাগবে না? যেটা বললাম সেটা করো না। বেচারি কি আর করার, যেহেতু সানজিদা খান বলেছেন এখন না চাইতেও পড়তে হবে। তাই নাকের ছোট নাক পিনটা খুলে রাখতে সানজিদা খান নিজ হাতেই পরিয়ে দিলেন। অতঃপর ওকে দাঁড় করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, নাও পারফেক্ট আছে। জ্যোতি ছোট ছোট পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতে দেখে আজ ওকে একদম ওর মা চাষিদের মতো লাগছে। ওনারাও এমন মোটা মোটা ভারী গহনা পরে থাকেন। অতঃপর নিজেকে সম্পূর্ণ দেখে আর মনে বিড়বিড় করে বলল, আমাকে তো পুরা বউদের মতো লাগছে, কেমন বুড়ো টাইপের লোকদের মতো সাজিয়ে দিল। এসব নিজের মন বিড়বিড় করে ঘুরে সানজিদা খানের দিকে তাকিয়ে বলল, আমি নিচে যাই? ওনার বলার সাথে সাথে জ্যোতি দরজা পর্যন্ত যেতে উনি আবারও ডেকে বললেন, মৌ শোন। হ্যাঁ বড় আম্মু, বলতে নিয়েও থেমে বলল, মা বলো। সন্ধ্যার পর তো কিছু খাওনি, দুপুরেও খেতে যাওনি। টেবিলে খাবার রাখা আছে, আগে খাবে তারপর স্টেজে ওখানে যাবে। অর্ডার দেওয়ার মতো করে কথাটা বললেন। জ্যোতি যেতে নিয়েও দৌড়ে এসে সানজিদা খানের গলা জড়িয়ে বলল, মা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি। তুমি কি বকা দিবে? বলো। আমি তো ওনাকে ভালোবাসতাম, ওনার জন্য সবকিছু সহ্য করে নিতাম, কিন্তু বিগত কিছুদিন ধরে ওনার প্রতি অতিরিক্ত দুর্বল অনুভব হয়। ওনার প্রতি অন্তর থেকে কেমন অদ্ভুত টান অনুভব করি। উনি ছাড়া প্রতিটা মুহূর্ত কেমন খালি খালি লাগে। কেন এমনটা হয় মা? জ্যোতির কথায় সানজিদা খান মুচকি হেসে ওর মাথায় চুমু খেয়ে বললেন, এটা তো হওয়ারই কথা। প্রণয়ের টান যে,
যেটা আল্লাহর তরফ থেকে স্বামী স্ত্রী দুজনের হৃদয় তৈরি করে দেন। জ্যোতি চমকাল, অবিশ্বাস্য চোখে মাথাটা একটু উঁচি করে সাজেদা খানের মুখটা দেখলো। সত্যি কি ওর বড় আম্মু ওকে চুমু খেলো? জ্যোতিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বললেন, একজন মেয়ে মা ব্যতীত আর কাকে মা বলে ডাকে? আর কেনই বা ডাকে? জ্যোতি সরু চোখে তাকিয়ে নম্রস্বরে বলল, ওই ব্যক্তির ছেলের সাথে যখন মেয়েটার বিয়ে হয়। এক্স্যাক্টলি, বিয়ের পর একটা মেয়ের হৃদয়ে আল্লাহ তাআলার অদৃশ্য জাদুর মতো এক মায়া সৃষ্টি করে দেন স্বামীর প্রতি। আর তোমারও এই জন্যই আয়েশের প্রতি এমন অনুভব হয়। মানে, সেদিন রাতের কথা মনে আছে? ওই দিন তোমাদের বিয়ে হয়েছে। জ্যোতির মুখে খুশির ঝলক দিয়ে উঠল সাজেদা খানের কথায়। তাহলে তার ধারণাই ঠিক, সেদিন সত্যি তার বিয়ে হয়েছিল। আরিশ ভাই তার স্বামী কথাটা মনে হতেই কয়েকবার বিড়বিড় করে আওড়ালো। অতঃপর ওনাকে আবারও জড়িয়ে ধরে লজ্জা লজ্জা ভাব টেনে বলল, শাশুড়ি আম্মু? উনি যে আমার স্বামী, ওনার প্রতি ভালোবাসা থাকলেও ওনার প্রতি ভয় জিনিসটা কমে না কেন আমার? সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে। চারদিক লাইটিং এর স্বচ্ছ আলোয় হলুদ শাড়িতে ইউকে সাজ ফর্সা মুখশ্রীতে তানিশাকে যেন দোকানে সাজিয়ে রাখা পুতুলগুলোর মতো লাগছিল। আয়ান বার কয়েক তানিশাকে পর্যবেক্ষণ করে নিজেকে আর স্থির রাখতে পারল না। সাউন্ড বক্সের দায়িত্ব ওখানে থাকা একটা ছেলেকে দিয়ে উঠে দাঁড়ালো প্রিয়সীর নিকট যাওয়ার উদ্দেশ্যে। তানিশার হঠাৎ স্টেজের সামনে চোখ পড়তে দেখে আয়ান ঘোর লাগা দৃষ্টি নিয়ে ওই দিকে কেমন করে এগিয়ে আসছে। এটা দেখে তাড়াহুড়া চেয়ার থেকে ওঠে, দৌড়ে চলে যেতে নিলে আয়ান খপ করে পেছন থেকে হাতটা ধরে একটানে বুকের উপর ফেলে হিসিয়ে বলল, সেজে তো ভালো কথা, আমার সামনে কেন বাচ্চাদের মতো কাচুমাচু করে থাকো? বোঝো না আমি ঠিক থাকতে পারি না? দেখুন, স্টেজ জুড়ে অনেক মানুষ আছে, এভাবে দেখলে মানুষ খারাপ ভাববে। বুঝতে পেরেছি, অনেক শখ তোমার সবকিছু আমাকে দেখানোর। চিন্তা করো না, বেশি দিন অপেক্ষা করাবো না। তার আগে ততক্ষণে তানিশা দুহাত দ্বারা দুপা উঁচি করে আয়নের মুখ চোখে ধরে বলল, চুপ করুন, এত নির্লজ্জ কেন আপনি? তৎক্ষণাৎ গম গম কণ্ঠে চেপে রাখা হাতের নিচ থেকে শোনা গেল, বউ যদি সারাদিন সামনে ঘুরঘুর করে তাহলে স্বামী কি নিজেকে ঠিক রাখতে পারে? তানিশা বুঝল এই লোকটার সাথে পেরে ওঠা সম্ভব না। তার মুখ চেপে রাখা হাতটা সরিয়ে আবার চলে আসতে নিলে আয়ান তৎক্ষণে ওকে হুট করে কোলে তুলে নিয়ে স্টেজের সামনে যেতে যেতে একটু ঝুঁকে ও নাকে নাক ঘষে বলল, পালাই করা অভ্যাসটা বন্ধ করো, এখন আমরা কাপাল নাচ করব। আল্লাহ, লজ্জা লাগছে, আমাকে নামান প্লিজ। সবাইকে দেখাতে হবে তো, খানবাড়ির ছোট ছেলের বউকে বলে রিলিক্সে থাকা ছেলেটির দিকে তাকিয়ে রোমান্টিক গান ছাড়তে বলল, হাম তেরি মোহাম্মত মে পাগল রেহতি হে। ছেলেটা গান চালু করতে আয়ান তানিশার দিকে কড়া চোখে তাকিয়ে বলল, এখন যদি ঠিক মতো নাচ না করো তাহলে স্টেজে সবার সামনে চুমু খাবো। কি আর করার, এমন হুমকি দিয়েছে, এখন না চাইলেও নাচতে হবে তার সাথে। তাই গানের সাথে তাল মিলিয়ে দুজনের নাচার মধ্যে বেশ ঘনিষ্ঠ হয়েছে কয়েকবার। ওদেরকে এভাবে কাপড় নাচতে দেখে কাজী মহল প্লাস সমবয়সী ছেলেমেয়েরাও সবাই একটু জোরে চেঁচিয়ে উঠল, জিও জিও বলে। সবার এমন উৎসাহ পেয়ে আয়ান মুচকি হেসে আর একটু তানিশার কাছে ঘেঁষতে তানিশা লজ্জায় ওর শাড়ির খামচে ধরল। এর আগে মনে হয় এমন বিব্রত অবস্থায় আর কখনোই পড়েনি ও। ওদিকে কাপড় নাচ করতে দেখে লুসিয়ান মুচকি হেসে ফারির কাছে এগিয়ে ওর হাত চেপে স্টেজে উঠল। যদিও লুসিয়ান সেভাবে নাচতে পারে না, আর ফারিও তানিশার মতো লজ্জায় মুখটা লাল হয়ে গেল। লুসিয়ান সে ওকে কিছু না বলে এভাবে ডাইরেক্ট স্টেজে নিয়ে আসবে ভাবেনি, কিন্তু এখন স্টেজে উঠে এভাবে দাঁড়িয়ে থাকলেও মান সম্মান সব বাজা হয়ে যাবে। তাই যেটুকু পারলো দুজনে মিলিয়ে নাচার চেষ্টা করলো। তখন জ্যোতি সাজেদা খানের কথা শেষ করে আসার সময় উনি আবারও খেতে বললে ও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আর কোনো রূপ কথা না বলে হেঁটে চলে আসে খাবার টেবিলে। খেতে সংবরণের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু খেয়ে
ডানে বামে না চেয়ে সোজা দৌড়ে স্টেজের কাছে যেতে দেখে আয়ান, তানিশা, লুসিয়ান ফারি কাপড় ডান্স করছে। কি সুন্দর লাগছে দুই জুটিকে। যুথি অবাক চোখে তাকিয়ে থাকার মতো ওদের ডান্স শেষ হয়। আর ওদের নাচ শেষ হতে যুথির মুখ থেকে আফসোসের সুরে বেরিয়ে আসে, ইস, মিস করলাম। ওদের ডান্স শেষ হতে মায়েশা মনি দৌড়ে গিয়ে ইশকে মে দিলবার দিদি না গানটা ছাড়তে বলে উড়াধুরা নাচতে শুরু করলো। ওদের 3 মিনিটের নাচ শেষ হতে পাশ থেকে আয়ান কালো চশমা পরে জামা কাপড়ের উপর লুঙ্গি পেঁচিয়ে অন্য হাতে লুসিয়ানের দিকে লুঙ্গি ক্যাচ করতে সেও ডান হাতে লুঙ্গিটা ক্যাচি করে হাঁটু পর্যন্ত প্যান্টের উপর পরে নিয়ে লুঙ্গি নাচ গানটা স্টেজে উঠে লুঙ্গি জাগিয়ে নাচ দিতে সবাই ভু ভু করে হেসে দিল। যদিও লুসিয়ান শুধু লুঙ্গিটা উপর নিচ করেছে, কারণ তার নাচার কোনো অভ্যাস নাই। ওদের এমন ডিজে নাচ দেওয়ার মধ্যে কোথা থেকে আরিশও ওদের মতো লুঙ্গি পেঁচিয়ে উড়াধরা নাচ দিতে শুরু করলে যুথি অবিশ্বাসের চোখে হা করে তাকিয়ে দৌড়ে গেল স্টেজের উপর। যুথি গিয়েছে তো ভালো কথা, গিয়ে আয়ানের পরনের লুঙ্গিটা টেনে খুলতে নিলে আয়ান হঠাৎ এমনটা হওয়ার দরুন ঠাস করে চিৎকার হয়ে পরে লুঙ্গি চেপে সামনের দিকে তাকিয়ে যুধিকে দেখে ভ্রুকুচকে বলল, কি করছিস বনু, আমার মান ইজ্জত। কে শোনে কার কথা। যুথি আয়ানের পরনের লুঙ্গিটা টেনে খুলে ওদের মতো শাড়ির উপরে পেঁচিয়ে বলল, তুমি অনেক নাচ করেছো আয়ান ভাই, এখন আমি তোমার ভাইয়ের সাথে নাচবো, তুমি বরং দেখো। বলে আরিশের সামনে গিয়ে সুন্দর একটা হাসি উপহার দিয়ে আরিশের মতো লুঙ্গি জাগিয়ে জাগিয়ে মুখে লুঙ্গি ড্যান্স গানটা বিড়বিড় করে নাচতে লাগলো। ওদের লুঙ্গি ড্যান্স শেষ হতে কাজের মহলে সব স্টেজে উঠে চিকনি চামিলি চুমকি রাঙিলি দেওয়া খোলসে আই 3.5 মিনিটের গানটা একসাথে নাচ শেষ করে সবগুলো ক্লান্ত হয়ে এক একটা চেয়ারে বসে পড়লো। এইবার বুড়ো বুড়িদের পালা। ওনাদের নাচতে বলাই প্রথমে ওনারা নাচতে না চাইলেও ওনাদের জোড়াজুড়িতে যুথির নানা নানি, পারির নানি, রাফিদের নানা নানি সবাই স্টেজে উঠে এমন নাচ দিল যা দেখে ছোট থেকে শুরু করে বুড়োরা না হেসে পারল না। বিশেষ করে যুথির নানির নাচ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার পালা। কি ভৌতিক স্টাইলের নাচ। আরিশের নানা নানি কেউ বেঁচে নেই, ওর মামা আর খালারা এসেছে বিয়েতে। ওনাদের বিখ্যাত নাচ শেষ হতে যুথিদের নাটকের পালা এলো, তাই ওরা ক্যাটাগরি অনুযায়ী যে যার সাজ দিতে মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো আরিশ। আরিশকে দেখে যুথি কিছু বলবে তার আগে আরিশ বলল, মৌ মৌ কোনো জামাই সাজবে না, ও তোদের নাটকের বউ হবে। আরিশের এমন কথায় সবাই সবার দিকে তাকিয়ে ফারি ভ্রুকুচকে বলল, ও না হলে জামাই হবে কে? কেন আমি? তুমি? চোখ দুটো বড় বড় করে আরিশ আর দাঁড়ালো না, জ্যোতির হাতটা ধরে স্টেজের দিকে যেতে যেতে বলল, জামাই বউ আমি আর মৌ, তোরা কে কে সাজবি তাড়াতাড়ি রেডি হয়ে আয় গো। কি আর করার, আরিশ ভাই তাদের সাথে অভিনয় করবে এটা ভাবতে কেমন লাগছে। তবে ছেলের বাড়ি যেতে দেরি হয়ে যাবে বলে ওদিকে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ফারি মোদবার চাচা সাজলো ওর আব্বুর পায়জামা পাঞ্জাবি পরে। সুচি সাফওয়ান খানের ফতুয়া লুঙ্গি পরে ঘটক সাজলো। তানিশা শালি এভাবে পাঠ অনুযায়ী এক একজন একটা পরে চলে এলো আবারও স্টেজে। ওদের এমন সাজ থেকে চোখ কোঠায় উঠে গেল সাফওয়ান খান, সাইফুল খানের সাথে ওনাদের গোত্রীরা তো আছেনই। ওনারা মুচকি হাসলেন। ওনাদের ছেলে মেয়েরা যে এতটা আনন্দ করতে জানে, বিয়ের অনুষ্ঠান না পড়লে তো জানাই হতো না। ওরা রেডি হয়ে আসতে যুথি আরিশের কাছে একটু ঘেঁষে ফিসফিস করে বলল, আপনি যে চলে এলেন অভিনয় করতে, জামাইয়ের অভিনয় পারবেন? জানি না। যুথি আরিশের মুখে জানি না শুনে নিঃশ্বাস ছেড়ে আয়ানের আনা তৎক্ষণাৎ একটা লুঙ্গি এনে ওর হাতে দিয়ে বলল, নিন এটা পরুন আর শার্টটা খুলুন। কেন? এটা জামাই পরা থাকবে। আমি পরবো না। তাহলে আমি আপনার বউ হব না? বউ তোকে আমারই হতে হবে, গম্ভীর কণ্ঠে। তাহলে লুঙ্গি পরেন, শার্টটা খোলেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে যুথির লুঙ্গিটা নিজেই আরিশকে কোনোরকম পরিয়ে গায়ের শার্টটা টেনে খুলে ভেতরের স্যান্ডেল গেঞ্জিটা টেনে টুনে ছিঁড়ে দম নিয়ে বলল, এবার পারফেক্ট। যুথি আরিশের নতুন গেঞ্জিটা ছিঁড়ে ফেলতে আরিশ রাগে চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে
বলল, এটা কি করলি? যুথি একটু বেশি আবেগী হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলায় সানজিদা খানের কথায় ও আরিশের এমন ডিপলি নরম ব্যবহারে। ওর মনেই ছিল না আরিশ কতটা ডেসপারেট গম্ভীর রাগী মানুষ। সেখানে ও কিনা আরিশের গেঞ্জিটা ছিঁড়ে দিল। যুথিকে কাজের মাঝে করতে দেখে আরিশ বিরক্তির নিঃশ্বাস ফেলে ওর হাতটা টেনে কাছে এনে বলল, একদম ঢং করবি না, বিরক্ত লাগে আমার। ততক্ষণে ফারি মতবার চাচার নাটকের কমপ্লেক করে আরিশকে তাড়া দিয়ে বলল, ভাই শুরু হয়ে গেছে। ব্যাস কথার তালে তাল মিলিয়ে সবগুলো অভিনয় শুরু করলো। আপনি চাইতেন মতবার চাচা, আপনি চাইতেন মতবার চাচা, চুপ কইরা বন। আপনি চাইতেন না মতবার চাচা। আর না ওদের অভিনয় গড়াগড়ি করতে হাসতে শুরু করলো বড়রা সবাই। শেষ পর্যায়ে এসে যখন ফারি লুঙ্গি জাগিয়ে উঠে দাঁড়িয়ে বলেন, আবে তুই শালায় মানুষ খারাপ, লাঠির বাড়ি খা বলে সবাই আরিশের পিঠে মারতে শুরু করলে যুথি দৌড়ে এসে কান্নার অভিনয় করে ফারির হাত ধরে বলল, মারবেন না মদবার গো, মারবেন না ওরে, মোর স্বামী রে, শোনেন মদবার গো, আমাকে মাফ করে দেন বলে নিচ থেকে আরিশকে তুলে বাড়ি চলো বলে যেতে দিলে আরিশ সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ব্যক্তিত্বে ফিরে এসে স্টেজে সবাইকে যুথি কোলে তুলে সবার উদ্দেশ্যে একটু চেঁচিয়ে বলল, দুনিয়া একদিক, বউ একদিক, বউয়ের খুশির জন্য মাঝে মাঝে নিজের খোলস ছেড়ে এমনটা হওয়া যায়, কারণ সবার ঊর্ধ্বে বউ, তাই আমি আমার মৌকে নিয়ে গেলাম বলে কারো দিকে না তাকিয়ে রাফ পায়ে হেঁটে ভেতরে চলে গেল। বিয়ে বাড়ি বলতে কথা, চারদিকে ব্যস্ততায় পার হচ্ছে সবার। কিছুক্ষণ বাদেই গাড়ি ছেড়ে দেবে হলুদ ডালা নিয়ে ছেলেদের বাড়ি যাওয়ার জন্য। এখনো সত্তাগুলো সম্পূর্ণ সাজানো হয়নি। ইবাকে মাত্র হলুদ লাগিয়ে গোসল করানো হয়েছে, ওখানে একটু লেট হওয়ার কারণে। এখানে ডালা সাজাতে দেরি হওয়া। তখন ওদের অভিনয় শেষ হতে আরিশ যুথিকে স্টেজ থেকে সোজা রুমে নিয়ে আসে। যদিও যুথি বারবার বোনের গায়ে হলুদ দেওয়ার জন্য নিচে নামতে চাইছিল, কিন্তু আরিশ তাকে ওখানে যেতে দেয়নি বলে যুথি চোখ মুখ ছোট ছোট করে ডোক গলার মতো কয়েকবার গিলে মুখটা দুঃখী ভাব করে বলল, এমন করছেন কেন? একটু যায় না, আপুর জন্য 4 ফ্লেভারের কেক আনানো হয়েছে, আমাকে রেখে ওরা সবাই খেয়ে ফেলবে, প্লিজ যেতে দেন। মৌ, কানের কাছে খ্যান খ্যান করিস না তো, ভালো লাগছে না। বিরক্ত ভঙ্গিমা নিয়ে কেক। আরিশ যুথির ইনোসেন্ট চেহারা দেখে হুট করে ওর হাত টেনে বিছানায় ফেলে ওর উপর ভর করে ফিস করে বলল, 4 ফ্লেভার নয়, যত ফ্লেভারের কেক খেতে চাস খাওয়াবো, কিন্তু এখন বিনিময়ে আমায় কি দিবি? যুথি চুপ করে আছে দেখে আরিশ ঝুঁকে ওর ঠোঁটে চুমু খেতে খেতে নেশাধরে কণ্ঠে বলল, আমার প্রাইভেসি চাই মৌ, কেন বুঝিস না এটা? যুথি আরিশের এহেন কাণ্ডে সাথে সাথে চোখ দুটো বন্ধ করে নিল। এমনিতে সবসময় ওর মন আরিশের কাছে থাকার জন্য উড়ু উড়ু করে, এখন আবার তার এত শহর নিকটে আরিশকে দেখে কেমন শরীরটা কেঁপে উঠল। তলপেটের মধ্যে কেমন প্রজাপতি দৌড়াদৌড়ি শুরু করলো। আরিশ এমনিতে ওর আশেপাশে থাকলে এতটুকুতেই কন্ট্রোললেস হয়ে পড়ে, আদর করব বলে। এখন যদি আরিশের সাথে যুথিও দুর্বল হয়ে যায় তাহলে কাম সেরেছে। তাই কোনো রকম আরিশকে ঠেলে সরাতে চেয়ে তুলতুলিয়ে বলল, আপনাকে তো বলেছিলাম আমার সময় চাই, আপনার জন্য সারপ্রাইজ আছে। ওর কথা শেষ করা হলো না, তার আগেই ওকে থামতে হলো আরিশের কাণ্ডে। কারণ আরিশ যুথির গলায় মুখ ডুবিয়ে গম্ভীর চুম্বন করতে যুথি সমস্ত সত্তা কেঁপে উঠল। সাথে ওর ভারী নিঃশ্বাস তো আছে। আরিশের ঘনিষ্ঠতা বাড়ায় যুথি বিছানার চাদর খামচে ধরল। দুজনের সেমিস্ট্রি এতটাই কাছাকাছি মনে হচ্ছে এভাবে আর কিছু মুহূর্ত থাকলে দুজনেই কন্ট্রোল হারাবে। হলোও তাই। আরিশ কন্ট্রোল হারিয়ে শার্টের প্রথম দুটো বোতাম খুলতে দরজায় কড়াঘাতের শব্দে দুজনেই হুঁশ আসে। শুধু হুঁশ ফিরতে কি হতে যাচ্ছিল মনে আসতে লজ্জায় চোখ মুখ হাত চেপে ঠোঁট কামড়ে ধরল। ততক্ষণে আরিশও যুথির দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বিরক্ত হয়ে উঠে বসে
দাঁতে দাঁত চেপে দরজার দিকে তাকিয়ে বলল, বালের বাচ্চাগুলা আসার টাইম পেল না। যে সময়টা বউয়ের সাথে একটু টাইম স্পেন্ড করতে যায় তখনই বাগড়া দিতে আসে। ততক্ষণে আবারও দরজায় কড়াঘাতের শব্দে জ্যোতি মুখটা ছোট করে একবার আয়েশের দিকে তাকিয়ে ছোট ছোট পায়ে দরজাটা খুলে দিতে দেখে রোদ দাঁড়িয়ে আছে। রোদকে দেখে যদি কিছু বলতে নিবে তার আগে রোদ বলল, বড় আম্মু তোমাদের এখনই নিচে ডাকছে, তত্ত্ব নিয়ে যেতে হবে। বলে ওদের কোনো কথা না শুনে রোদ দ্রুত পায়ে হেঁটে চলে যায়। রোদকে চলে যেতে দেখে জ্যোতি ঘুরে এসে আরিশকে কিছু বলবে। এবার ও কিছু বলার আগে আরিশ বলল, দরজাটা দিয়ে আয়, আমরা কোথাও যাব না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সময় পার হয়ে 1 মিনিট হতে আরিশ রাগী চোখে জ্যোতির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, কাছে আসতে বললাম না? জ্যোতি কান্নারত চোখ দুটো নিয়ে ছোট ছোট পায়ে আরিশের কাছে এসে বসতে আরিশ ওকে টেনে কোলের মধ্যে নিয়ে জড়িয়ে বলল, আজ থেকে আমার সামনে কান্না করা নিষিদ্ধ তোর জন্য। এই চোখের পানি ভবিষ্যতে তোর চোখে যেন না দেখি। আরিশ কথাটা শেষ করতে জ্যোতি তৎক্ষণাৎ ঘুরে ওর গলা জড়িয়ে ফুপিয়ে বলে উঠল, কেন আটকে রেখেছেন? আমার যেতে ইচ্ছা করছে তো, প্লিজ যেতে দিন। মৌ, কোনো ছেলেদের সাথে কথা বলবো না, দরকার হয় আপনি আমার সাথে যাবেন, আমি সারাক্ষণ আপনার পায়ে পা মিলিয়ে চলবো, তবুও চলুন না, ওরা সবাই যাবে তো। নিয়ে গেলে কি দিবি? আপনি যা চাইবেন তাই দিব, ভেবে বলছিস? কি আর করার, যার জন্য গোটা দুনিয়া ছেড়ে দিতে পারে সেখানে একটু নিজের বোনের বিয়ে বাড়িতে যেতে ইচ্ছা প্রসন্ন করেছে, সে নিয়ে যেতে পারবে না? আরিশ গম্ভীর নিঃশ্বাস ফেলে জ্যোতিকে টেনে সামনে এনে ওর চোখে চিকচিক করা পানি মুছে দিয়ে বলল, ঠিক আছে। ওর কথাটা বলতে দেরি, কিন্তু জ্যোতি ওকে জাপটে ধরতে দেরি হলো না। সব তত্ত্ব ডেকোরেট করা হয়ে গেলে ওরা 3টা গাড়ি করে রওনা হলো। গোটা রাস্তা আরিশ জ্যোতির ছোট নরম তুলতুলে হাত দুটো শক্ত প্রশক্ত হাতের মুঠোয় চেপে রাখলো। লং জার্নি শেষ করে ওরা পৌঁছলো খানবাড়ির বিয়ের গেটে। প্রতিটা গাড়ি থেকে কাজিন মহল, পাশাপাশি বড়রা যারা এসেছেন নেমে পড়তে জ্যোতিও নেমে দাঁড়িয়ে আরিশের হাত থেকে হাত ছাড়িয়ে হলুদ তত্ত্বগুলোর থেকে একটা ডালা হাতে নিয়ে গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে চারপাশটায় সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করতে লাগলো। জ্যোতিকে এভাবে না বলে চলে যেতে দেখে আর সেদিকে তাকিয়ে হাত দুটো মুঠোবদ্ধ করে নিয়ে মনে মনে আওড়ালো, এর জন্যই এই অভদ্র বেয়াদব মেয়েকে এখানে আনতে চাইছিলাম না বলে ও সামনে পা বাড়ায়। জ্যোতি নিজ মনে হলুদের ডালাটা হাতে নিয়ে বাবু দুলাভাইয়ের বাড়িটা কেমন সাজানো হয়েছে দেখার জন্য ভিতরে ঘুরঘুর করতে করতে হঠাৎ কারোর সাথে ধাক্কায় মাটিতে পড়ে আহাজারি কণ্ঠে লোকটার চেহারা না দেখেই বলল, আল্লাহ, যে আমার ফেলে দিল, আমার স্পেশাল সাজ নষ্ট করলো, আমি তাকে অভিশাপ দিলাম, তার টুনটুনিতে যেন বল্লাই কামড় দেয়। তাড়াহুড়ার দরুন মেয়ের বাড়ির লোকেরা এসে পড়েছে শুনে তাদের রিসিভ করবে বলে তাড়াহুড়া করে বের হচ্ছিল এই বাড়ির ছোট ছেলে রকি। গেট পর্যন্ত আসতে এমন আপত্তিকর বিষয়ে সে কিছুটা অপ্রস্তুত হয়ে গেছে। তার ভিতর এমন অভিশাপ শুনে চোখ দুটো বড় বড় করে নিচের দিকে তাকিয়ে বলল, মানুষ অভিশাপ দেয় জানতাম, কিন্তু এটা আপনি কেমন অভিশাপ দিলেন? ডাইরেক্ট আমার টুনটুনি নিয়ে? জ্যোতি মাটিতে পড়ে গেছে দেখে কিন্তু ওই পোলাটা হাত পর্যন্ত বাড়াচ্ছে না ওকে সাহায্য করতে, তাই কোনো রকম কোমর চেপে উঠে দাঁড়িয়ে বলল, তো নিজে কাজ করেছেন, আপনাকে আর কিভাবে অভিশাপ দিব? আপনি আমার এত সুন্দর সাজ নষ্ট করেছেন। শেষ কথাটুকু বলে নিজের দিকে একবার তাকালো। জ্যোতির এমন কথায় রকি ভ্রু কুঁচকে ঠ্যাস মেরে বলল, আপনি যে সাজ দিয়েছেন তাতে তো আপনাকে বিশ্ব সুন্দর ঐশ্বরিয়া লাগছে। একদম ঠ্যাস মেরে কথা বলবেন না, আঙ্গুল উঁচিয়ে বলে এবার রকির দিক ভালোভাবে তাকাতে আর্মি হেয়ার কাট, স্টাইল চুল, লম্বা 5 ফিট 10 ইঞ্চি, দাঁত বের করে হাসা, শ্যাম গায়ের বর্ণ, সব মিলিয়ে ক্রাশ খাওয়া যায়। কিন্তু জ্যোতি ক্রাশ খেতে চেয়েও খেলো না, কারণ জ্যোতির তো ক্রাশ খাওয়া বারণ। সে তো অন্য কারো আমানত, অন্য কারো বউ। সবচেয়ে বড় কথা, সে তো তার স্বামীকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে।
ওর এসব ভাবার মধ্যে আরিশ ওদের দেখেও না দেখার মতো জ্যোতিকে ক্রস করে ভেতরে যেতে চলে যেতে জ্যোতি সেদিকে একবার তাকিয়ে কটমট চোখে আবারও রকির দিকে তাকিয়ে বলল, মিচকা শয়তান বেড়া একটা, আপনার জন্য আমার গম্ভীর লোকটা আমার উপর রাগ করলো মনে হয়। আপনার উপর কে রাগ করেছে? কে করেনি, তাতে আপনার কি? বলে ওকে এক প্রকার অ্যাভয়েড করে চলে যেতে জ্যোতি ভ্যাবাচাকা খেলো। এই লোকটা ওকে এভাবে অ্যাভয়েড করলো? জ্যোতি ফোঁস ফোঁস নিঃশব্দে নিতে নিতে চাপা কণ্ঠে বলল, গাব গাছের গোড়া একটা, তোর বউ মোটা হবে, তুই কোলে নিতে পারবি না, মনে রাখিস। বলে সামনের দিকে এগিয়ে যেতে আরিশকে খুঁজলো। জ্যোতির চারপাশটা খুঁজতে খুঁজতে তার কানে এলো কিছু কথা। এই যে বেয়ান, কেমন আছেন? আপনি আবার কে? ভ্রুকুচকে, আমি রনি ভাইয়ের মামাতো ভাই, সীমান্ত। ভালো। বলে চলে যেতে নিলে সীমান্ত ছেলেটা তার সামনে এসে দাঁত কেলিয়ে বলল, আরে বিয়ান, আপনি যান কই? আপনাদের জন্য আমাদের তরফ থেকে স্পেশাল বসার জায়গা করা হয়েছে। আপনার কোদালের মতো দাঁতগুলো নিয়ে আপনার ওই স্পেশাল জায়গায় গিয়ে বসেন। আমি মরি আমার জ্বালায়, ইনি এসেছে এনার স্পেশাল জায়গা নিয়ে। শেষ কথাটুকু মনে বিড়বিড় করে ভেঙচি কাটল। সীমান্ত জ্যোতির এতর কথা উপেক্ষা করে কেমন দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে আসেন তো, আপনাদের জন্য খেলা রেখেছি, খেলবেন, চলেন। সীমান্তর কথায় জ্যোতি কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে আরে সীমান্তর পিছু থেকে গম্ভীর কণ্ঠে বলল, শুনতে পাওনি? ও তোমার সাথে যাবে না? তাহলে তোমার সাহস কি? আরিশকে রেগে যেতে দেখে জ্যোতি ব্যস্ত পায়ে আরিশের কাছে এসে ওকে জড়িয়ে ধরে একটু দূরে ঠেলে গলার স্বরটা আস্তে করে কোমল কণ্ঠে বলল, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। তবুও আপনি এখানে কারোর সাথে রাগারাগি। ততক্ষণে আরিশ রক্ত আভার চোখ দুটো সীমান্তর দিক থেকে সরিয়ে জ্যোতির দিকে নিক্ষেপ করে ওর গাল চেপে গম্ভীর ঝাঁঝালো কণ্ঠে বলল, নিষেধ করেছিলাম না এখানে আসতে? কেন এলি বল? আমাকে অশান্তি না দিলে শান্তি লাগে না তোর, তাই না? জ্যোতি আরিশের চেপে রাখা হাতের মধ্য থেকে ঠোঁট নাড়িয়ে বলল, এই তো আমি আপনার কাছেই তো আছি, দেখুন। আরিশ জ্যোতির কথায় ওকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, লাগবে না তোকে আমার, যে নারী আমার অবাধ্য তাকে আমার চায় না। বলে দপ দপ পা ফেলে পাতানো চেয়ারগুলোর কাছে এসে বসে পড়তে জ্যোতি হাতের ডালাটা হাতে নিয়ে দৌড়ে আরিশের কাছে এসে ওর কোলের উপর বসে পড়ে মুখটা ছোট করে বলল, কিন্তু আমার তো এই গম্ভীর অপ্রিয় লোকটাকে লাগবে। আরিশ এখনো অন্যদিকে তাকিয়ে চুপ হয়ে আছে দেখে জ্যোতি আরিশের কোলে ওভাবে বসে বলল, এমন করছেন কেন? তাকান না আমার দিকে। আরিশ কোনোভাবে রেসপন্স করছে না দেখে জ্যোতি ডালা রাখার জন্য আশেপাশে তাকাতে দেখে পারির সামনের দিকে হেঁটে যাচ্ছে। ওর পাশ ঘেঁষে লুসিয়ানো আসছে। ওদেরকে আসতে দেখে জ্যোতি আরিশের উড়ুর উপর থেকে উঠে ওদের সামনে গিয়ে ফারির হাতে ডালাটা দিয়ে বলল, ফারু, এটা ধর। এতটুকু বলে ওদের কথা না শুনে আবারও গিয়ে আরিশের কোলে বসে ওর গলা জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলল, তাকান না আমার দিকে, এমন করছেন কেন? বলে আরিশের গালে টুপ করে চুমু খেয়ে আরিশ বাঁকা চোখে একবার তার মনের দিকে তাকাতে দেখে কেমন লাজুক হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে জ্যোতির বাঁ পাশে পেটের শাড়ির ভিতর করে এক হাত নরম তুলতুলে পেটের উপর রেখে অন্য হাত শাড়ির উপর রেখে বাচ্চাদের মতো করে ওকে নিজের সাথে আবদ্ধ করে মনে মনে বলল, বোকা মৌপক, এমন ভাবে নিজেকে আমার কাছে প্রেজেন্ট করিস, কোনোভাবে তোর উপর রাগ করে থাকা যায় না। বলে জ্যোতির পিঠে মুখ ঠেকিয়ে সামনের দিকে তাকালো। ওদের এতক্ষণের কাণ্ড সরু চোখে তাকিয়ে সীমান্ত সবটাই পর্যবেক্ষণ করল। তখন আরিশের হঠাৎ এভাবে গর্জে কথা বলার উত্তরে আর কিছু বলার সাহস দেখালো না। তবে দুজনকে এভাবে চিপকে থাকতে দেখে ভ্রু কুচকে দুপা সামনে গিয়ে বাড়ির কাছে এসে ওদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা বিয়ান, ওরা তো সম্পর্কে ভাই বোন, তাই না? ফারি সীমান্তর কথায় ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে আরিশ জ্যোতিকে দেখে মুচকি এসে বলল, না বেয়াই, আপনার ভুল হচ্ছে, ওরা ভাই বোন নয়, স্বামী স্ত্রী। ফারির মুখে স্বামী স্ত্রী শুনে সীমান্ত বিস্মিত চোখে তাকিয়ে বলল, কি? কিন্তু
কিন্তু এর বড় বাবার তো এখনো বিয়ে হয়নি, তাহলে এর কি করে? সীমান্তকে এভাবে চমকাতে দেখে পারি আরেকটু চমকানোর জন্য মুখ টিপে বলল, ওদের আরো 7 বছর আগে বিয়ে হয়ে গেছে। সীমান্ত ছ্যাঁকা খাওয়ার মতো বাড়ির দিকে তাকাতে দেখে সামনে আরেক পরি দাঁড়িয়ে। তাই জ্যোতির প্রতি আকর্ষণ সরিয়ে বাড়ির দিকে তাকিয়ে বলল, আশা করি আপনি বিবাহিত না? ওর উত্তরে ফারি কিছু বলবে তার আগে লুসিয়ান ফারির কাঁধে হাত রেখে দৃষ্টি স্থির করে বলল, ইউ আর অলসো ম্যারিড। ইফ ইউ হ্যাভ এনিথিং টু সে প্লিজ টেল মি, আই অ্যাম হার হাজবেন্ড। জি, আমরা বিবাহিত। আপনার কিছু বলার থাকলে আমাকে বলুন, আমি ওর হাজবেন্ড। লুসিয়ানের কথায় পারি ওর দিকে তাকাতে দেখে লুসিয়ান জেলাসি নিয়ে সীমান্ত নামের ছেলেটার দিকে তাকিয়ে আছে। তবে স্বামী বলাই কিছু না বললে শুধু মুচকি হাসল। এদিকে পরপর সবাই বিবাহিত শুনে সীমান্তর বুকে হাত রেখে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, দিল তো পাগল হে, ভেঙে খান খান হে, সব বিয়াইতা কেন আমার সামনে ঘুরে। চারদিকে সূর্যের কিরণ ছড়িয়েছে, রৌদ্রের মধু আলো এসে রুমে মাখো মাখো হয়ে ছড়িয়ে গেছে। এখনো পাতলা কম্বল মুড়িয়ে শুয়ে জ্যোতি। প্রায় সকাল 8:22 ঘরে, এখনো ওঠার নাম নেই। সে যে ঘুমিয়ে আছে এমনটাও নয়, সে জেগে জেগে শুয়ে আছে সেই 22 মিনিট ধরে। গতকাল ওদের ওখান থেকে ফিরতে প্রায় 12টা বেজে গিয়েছিল। সেই এসে ক্লান্ত শরীর নিয়ে জ্যোতি আরিশের রুমে আজ আর না এসে নিজের রুমে এসে শুয়ে পড়েছিল। কারণ এই লোকটার কাছে শুলে তাকে জড়িয়ে ধরতে হবে, তার কোলবালিশ হতে হবে, তার মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তাকে চুমু খেতে হবে, যা ওর এই শরীরে এখন একটু সম্ভব না। তাই সরল মনে নিজের রুমে ঘুমাবে ভেবে লাইট নিভিয়ে দিতে আরিশ তৎক্ষণাৎ রুমে এসে জ্যোতিকে কিছু বুঝতে না দিয়ে দপ করে ওকে নিয়ে শুয়ে পড়তে জ্যোতি ছাড়া পেতে চেয়ে বলল, আমি অনেক ক্লান্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দয়া করে আজ এভাবে চাপটে ধরবেন না। কে শুনে কার কথা? আরিশ মতো করে ওকে প্রতিদিনের ন্যায় জড়িয়ে গলায় মুখ ডেকে ফিসফিস করে বলল, মৌ ঘুমাবো আমি, একদম ডিস্টার্ব করবি না। এভাবে কষ্ট হচ্ছে তো, অভ্যাস করে নে। হাজার কষ্টের মাঝেও তোকে আমাতেই মরতে থাকতে হবে। জ্যোতি আর কথা বাড়ালো না, কারণ এই লোককে কিছু বলে কাজে আসবে না। তাই নাক দিয়ে শ্বাস নিতে না পেরে হাঁ করে শ্বাস নিতে লাগলো। এক সময় ওভাবে প্রিয় মানুষের সান্নিধ্য পেয়ে তার হাত জড়িয়ে ঘুমানোর রাজ্যে পাড়ি জমায়। সকাল হতে মুখ জুড়ে চুমু, ঘাড়ে কোমরে মধু ব্যথা অনুভব করতে আস্তে আস্তে চোখ খুলতে দেখে আরিশ তার দিকে কেমন নেশাময় দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিশকে এভাবে তাকিয়ে থাকতে দেখে যদি আরিশের বুকের মধ্যে মুখ লুকিয়ে আর একটু চেপে যেতে আরিশ ওকে ওর থেকে সরিয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল, ঢং করিস না, ওর আমি ফ্রেশ হব। যদি হাত দুটো আরিশের দিকে বাড়িয়ে দিয়ে আহ্লাদে কণ্ঠে বলল, নিয়ে যান। পারবো না। ঠিক আছে, নিতে হবে না বলে জেদ ধরেও ওপাশ কাত হয়ে শুয়ে পড়ে আরিশে বিরক্ত হয়ে বলল, মৌ আমাকে বের হতে হবে, এখন মেজাজ গরম করাবি না। জ্যোতিকে চুপচাপ অন্য পাশ ফিরে থাকতে দেখে আরিশ রাগে নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলল, অবাধ্য নারী, সবসময় ন্যাকামি করবে বলে দপ দপ পা ফেলে নিচের রুমের দিকে চলে যায়। আরিশ চলে যেতে ওর উপস্থিতি টের না পেয়ে যদি অগ্নিমানের পাল্লাটা ভারী করে ওভাবেই কম্বলটা শরীরের সাথে শক্ত করে পেঁচিয়ে শুয়ে রইল। জেদের রেশ ধরে 22 মিনিট পার হতে তখনও জিতু একইভাবে শুয়ে। যদি মুখ ফুলিয়ে থাকায় এক সময় অনুভব করে ওর কানের কাছে কেউ ঝুঁকে। ওর এটুকু অনুভব করার মধ্যে আরিশের শরীর থেকে হুট করে কম্বলটা সরিয়ে ওকে এক টানে কোলে তুলে ওয়াশরুমের দিকে যেতে জুথি বলল, নামান, যাবো না আমি আপনার সাথে। আর ওর মতো করে ওকে নিয়ে ওয়াশরুমে আয়নার সামনে বসে ব্রাশটে পেস্ট লাগাতে লাগাতে বলল, দাঁত বের কর, শয়তান বেটা, লাগবে না আপনার আদিক্ষেতা। ততক্ষণে আরিশ শক্ত হাতে জ্যোতির গাল চেপে ধরে ফোঁস করে বলল, ওই তোর নাটক দেখতে আসছি আমি, বিগত দিন ধরে দেখছি। সাহস বেড়ে গেছে তাই না? কিছু বলছি না তাই বলে যে বলবো না এটা ভাবিস না। নেক্সট টাইম আমার সামনে ফটর করে কথা বলার সাহস দেখালে
মুখ থাপড়ে লাল করে দিব। আরিশকে রেগে যেতে দেখে জ্যোতি মাথাটা নিচু করে আরিশ আবার মুখটা জাগিয়ে বলল, থাপ্পড় খেতে না চাইলে দাঁত বের কর। আরিশ কথাটা বলতে দেরি, জ্যোতির করতে দেরি হলো না। জ্যোতির দাঁত বের করে দিতে আরিশের দাঁতগুলো নিজ হাতে মেজে দিয়ে একই ব্রাশ দিয়ে ওর দাঁত মেজে আবারও জ্যোতিকে মেজে দিল। এভাবে দুজনের পরপর ব্রাশ করা হয়ে গেলে জ্যোতি আয়নার সামনে মুখটা তুলে বলল, আরিশ ভাই, আপনার বডি তো অনেক সুন্দর, একটা চুমু খাই। আবার জিগায়। দুজনেই দুটো মিষ্টি খুনসুটি শেষ করে একসাথে বেরিয়ে আসে। জ্যোতি তোয়ালে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে যেতে দেখে আরিশ মুখের ভঙ্গিমা কেমন করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে ভীষণ রেগে আছে। সেটা সে ওয়াশরুমে থাকতেই আজ ফেলেছিল। কিছুক্ষণ আগে তো ঠিকই ছিল, রুমে গেল, ওখান থেকে ফেরত আসার পর হঠাৎ এমন লাগছে কেন কে জানে। জ্যোতি আর চোখে আরিশকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, মনে আছে সেদিন কি বলেছিলাম? আরিশ সাদা রঙের কাজ করা পাঞ্জাবিটা গায়ে জড়াতে জড়াতে বলল, কি? আজ সন্ধ্যার পর সিলেকোঠার ঘরে আসবেন, সারপ্রাইজ আছে। ততক্ষণে আরিশ ফুল রেডি হয়ে আয়নার সামনে চুলগুলো ঠিক করে জ্যোতির দিকে ঘুরে চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আমি বেরোবো, ফিরতে লেট হবে, কখন ফিরবো জানি না, তবে আনুমানিক রাত 8টা কি 9টা বাজবে। শোন, ইভুর মেহেদি অনুষ্ঠান, রনি ভাইয়ের বাড়ির লোক আসবে, খবরদার সেখানে তুই ভুলেও যাবি না, কোনো ছেলের সাথে কথা বলবি না, রাত ফিদোর ধারে কাছে ঘেসবি না, যা বললাম এর ব্যতীত আমার নজর কিংবা কানে আসলে তোর জন্য ভালো হবে না। জ্যোতি আরিশের কথার মুহূর্তে মন খারাপ করে মাথাটা নিচু করে উপর নিচ করলো, যার মানে সে তার কথার অবাধ্য হবে না। আরিশ জ্যোতির মাথা নাড়ানো দেখে কিছু বলল না, কারণ এই মেয়ে তার অবাধ্য নারী। এখন বলছে করবে না, একটু পর সে সেটাই করবে ভেবে জ্যোতির অগোছালো সামনে আসা চুলগুলো আলতো হাতে পেছনে সরিয়ে বলল, মনে থাকে যেন, কথার নড়চড় যেন না হয়। কড়া কণ্ঠে কথাটা বলে জ্যোতির কপালে চুমু খেয়ে, নাকে গালে কানে পরপর চুমু খেয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলল, আমি গেলাম বলে দরজা পর্যন্ত আসতে আরিশ ঘুরে আবার একবার জ্যোতির দিকে তাকাতে ওর চুপসে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে আবারও ফিরে এসে জ্যোতির ঠোঁটে চুমু খেয়ে আর কিছু না বলে রাত পায়ে হেঁটে বেরিয়ে আসে। আরিশ চলে যেতে জ্যোতিও নিঃশ্বাস ফেলে মন মরা হয়ে চুলগুলো আছড়ে বেনুনি করে নিল। মন খারাপ করে কি লাভ, এই লোক বাসায় থাকে কতক্ষণ? সে দেশে ফেরার পর রাজনীতি নিয়ে সারাদিন পড়ে থাকে, সেখানে বাসায় বড়জোর সময় দেয় 3 থেকে 4 ঘন্টা। এমন এমন দিন আছে সকাল 7টায় চলে যায়, রাত 10টা কিংবা 11টায় বাড়ি ফেরে। জ্যোতির এ নিয়ে এখন আর মন খারাপ হয় না, লোকটা তাকে যতটুকু সময় দেয় এতেই হলো। জ্যোতি মন খারাপ করে না তো বলল, আদৌ কি এটা সত্যি? না, একদমই না। নারী তার ভালোবাসার মানুষটার কাছে থাকার জন্য, তার একটু সান্নিধ্য পাওয়ার জন্য, তাকে আঁকড়ে থাকার জন্য সব রকম বাহানা খোঁজে। সেখানে জ্যোতি, সে তো তার আরিশ ভাইকে ভীষণ ভালোবাসে। খান বাড়িতে এত মানুষের সকালের নাস্তা রেডি করে কর্ত্রীরা বেশ ক্লান্ত, যদিও ওনারা রান্না করেনি, লোক দিয়ে করানো, তবুও নিজেদের একটা ঘুচঘাচের ব্যাপার তো আছে। ওনারা মেয়ে মহিলাদের জন্য খাবারগুলো ভেতরে আনিয়ে পুরুষদের বাহিরে ডেকোরেটের করা খাবার জায়গায় যেতে বললেন। খাবার টেবিল বেড়ে সবাইকে ডাকতে সেখানে পারি, সুচি, তানিশা বাদে সবাই এসে পড়ল। সুচি পারির না আসার কারণ তুষি, তানিশা সেই সকাল থেকে পেটের ব্যথায় কাতরাচ্ছে, সাথে কোমর ব্যথা তো আছেই। এটা তার প্রতি মাসের নির্ধারিত ব্যথা, তবে এবার যে তারিখ রেখে আগ বাড়িয়ে হয়ে গেছে, এই সময় কিছু প্রিপারেশন নিয়ে সেই বাড়িতে আসেনি। এখন জ্যোতির কাছেও যেতে পারছে না আরিশ ভাইয়া ওর কাছে বলে, তাই আপাতত বাড়ির থেকে সামলে নিয়েছে। সবকিছু ম্যানেজ হলেও ধীরে ধীরে পেট ব্যথা ক্রম যন্ত্রণা করছে।
আর ওকে এভাবে ফেলে ওরা দুজনে যেতে পারছে না, তাই একসাথে বসে পাকপুক গল্প করছে। আর তানিশা শুয়ে শুয়ে তা শুনছে। হঠাৎ ওদের গল্প করার মধ্যে আয়ান পাড়ির রুমে এসে তানিশাকে কুঁজো হয়ে শুয়ে থাকতে দেখে ভ্রুকুচকে বলল, কি হয়েছে তোমার? চোখ মুখ এমন লাগছে কেন? আয়ানকে এ রুমে আসতে দেখে পারি সুচি আস্তে করে উঠে সেখান থেকে বিনা বাক্যে খাবার খেতে টেবিলে চলে যায়। ওরা চলে যেতে আয়ান দরজাটা চাপিয়ে তানিশার কাছে এসে ওর মাথায় হাত রেখে স্লো ভয়েসে বলল, কি হয়েছে? শরীর অসুস্থ লাগছে? তানিশা সে আয়ানের গলা পেয়ে সে তখন থেকে মুখটা ওনার মধ্যে লুকিয়ে নিশ্চুপ হয়ে আছে। আয়ান যে তাকে কিছু জিজ্ঞাসা করেছে সেদিকে তার কোনো খেয়াল নেই। তানিশাকে এভাবে নিজেকে আড়াল করতে দেখে আয়ান ওর মুখের উপর থেকে ওড়নাটা সরিয়ে বলল, কিছু জিজ্ঞাসা করেছি তো। আরে বাবা, এভাবে চুপ করে আছো কেন? কি হয়েছে বলো আমাকে। সমস্যা? আপনি মানে? কিছু না, আপনি যান। বলবে না তো? এটা আপনাকে বলা যাবে না। স্বামীকে সবকিছু বলা যায়। আপনি তো কিন্তু আপনি তো স্বামী নন। 2 দিন পর ইসরাত জাহান তানিশা নামের মেয়েটি আমার বউ হবে। এখন সে বলছে আমি তো স্বামী না। দেখুন, ঠিক আছে, তোমার শরীরের পোশাক সবগুলো খোলো, আজ আমি মন ভরে দেখব। তোমার এত দেখানোর শখ? ছি, নির্লজ্জ পুরুষ। আরে 2 দিন পরে বিয়ে করব, 4 দিন পরে বাবা হব। নির্লজ্জ না হলে কি আর সন্তানের মুখ দেখতে পারবো? বেহায়া পুরুষ, আপনি কি এই রুম থেকে যাবেন? জি না মহারানী। আয়ান কথাটা শেষ করতে না করতে ওর ফোন আসে। ফোনটা হাতে নিতে দেখে জরুরি কল, তাই দ্রুত ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলল, আয়ান, আপনি একটু জলদি ক্লাবে আসুন। এখানে আপনার ভাইকে সামলানো যাচ্ছে না। ইতিমধ্যে উনি 7 জনকে মেরে দিয়েছেন। কি বলছেন আরিশ ভাই? এতটুকু বলে আয়ান ফোনটা কেটে তানিশাকে বাই বলে দ্রুত পায়ে হেঁটে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আয়ান লোকেশন অনুযায়ী ক্লাবে পৌঁছে যেতে গিয়ে দেখে আরিশ তখনও সবার উপর চিৎকার চেঁচামেচি করছে। আরিশকে এভাবে রেগে বোধশূন্য হতে দেখে আয়ান ওর কাছে গিয়ে ওকে ঠেলে এক পাশে এনে ওকে শান্ত করার জন্য বলল, আরিশ ভাই, এত রেগে আছো কেন? প্লিজ মাথাটা ঠান্ডা করো। ওদের সাহস হয় কি করে গরিবকে দেওয়া টাকা মেরে দেওয়ার, তাদের সাথে দুর্ব্যবহার করার, জোরপূর্বক তাদের ঘর থেকে মেয়েদের তুলে আনার? তাই বলে তুমি 7 জনকে মারবে? ওরা আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা টানছে, সেখানে আমি ওদের বাঁচিয়ে রাখবো? আর ওই আমান, ওকে বলেছিলাম আমার সাথে টক্কর না নিতে। ওকে তো আমি চিৎকার করে। শোনো ভাই, মাথা গরম করো না, আমি আছি তো তোমার সাথে। কি হয়েছে জেনে সবটা সামলে নিচ্ছি। আরিশ আয়ানের কথায় শান্ত হলেও রাগটাকে কে যেন ঠান্ডা করতে পারল না। ঘন ঘন শ্বাস টেনে রক্ত আভার চোখ নিয়ে লোকগুলোর দিকে তখনও তাকিয়ে আয়ান লোকগুলোর সাথে কথা বলে যতটুকু বোঝে। লাশগুলোকে সরিয়ে ফেলে ওনাদের চলে যেতে বলে আরিশের কাছে এসে বলল, ভাইয়া, মাথা ঠান্ডা করো, আমরা নিজেরাই যাব ওখানে। ওনাদের কি কি সমস্যার সমাধান করব। খান মহল জুড়ে আনন্দের হইচই। বিকাল হতে সেটা যেন একটু বেশি মনে হচ্ছে। রাত হলে মেয়ের হাতে মেহেদি দেওয়া হবে, তাই ছোট বড় যারা আছে এখন তারা মেহেদি দিয়ে রাখছে। আর নয়তো রাতের সময় হবে না, পরশু বিয়ে। সবার মুখে এক কথা, যার হাতে মেহেদির বেশি গাঢ় রং হবে তার জামাই ভবিষ্যতে তাকে বেশি ভালোবাসবে। যদি এসব আজগুবে কথা, তবুও লেকচারের যে রীতিটা রয়েছে সরছেই না। সবাই একে একে মেহেদি পূর্ণ করতে লুসিয়ান ওদের কাছে এসে সবার হাতে মেহেদি দেখতে দেখতে বলল, এক্ষণে 2 জনের হতে সবচেয়ে মেহেদি সুন্দর হব, এক অমর বউ, 2 ভাইয়ের বউ। লুসিয়ানের এমন অদ্ভুত বাংলায় জুথি লুসিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি তো বিয়ে করেননি, তাহলে আপনার বউ এলে কোথা থেকে? কোন, ওই তো আমার বউ। বাড়ির দিকে আঙুল উঁচিয়ে লুসিয়ানকে দেখানো অনুযায়ী জুথি সেদিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল,
শুধু বলেছিলাম ফারি বিদেশি ছেলে পছন্দ করে, আর আপনি ওকেই বেছে নিলেন। দি ওয়ান হু ইজ মেন্ট ফর ইউ উইল কাম টু ইউ ন্যাচারালি। অর্থাৎ ভাগ্যে যে থাকে সে তো আপনা আপনি হবে। এটা ঠিক। সময়টা প্রায় সন্ধ্যা। কিছুক্ষণ বাদে ওনারা মেহেদি ডালা নিয়ে চলে আসবেন। ওনাদের আপ্যায়নের ব্যবস্থা ট্রে জুড়ে খাবার তৈরি করেছেন সানজিদা খান, পাশাপাশি ওনার বাকি জায়েরা। ওদিকে ওনারা এসবের ব্যস্ত থাকলেও জ্যোতি, ফারি, তানিশা, সুচি মিলে চিলেকোঠার ঘরটা মন মতো সাজাচ্ছে। আজ জ্যোতি এক বিশ্বযুদ্ধ করবে বলে কথা, আরিশকে তার মনের কথা জানাবে। তাদের সুন্দর একটা সংসার হবে, তাদের ভালোবাসা হবে। এটা কি কম বড় কথা? না, একদমই না। ওদের রুম সাজাতে সাজাতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে। পুরো রুম সাজিয়ে ওরা 3 জন ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে ফারি বলল, আমরা রুম সাজাতে তো হেল্প করলাম, এবার তুই কোনো গন্ডগোল করিস না, আর সবকিছু ভালোভাবে হয়ে গেলে আমাদের একটু ট্রিট দিস। ইস, কত ভালোবাসা। তানিশাকে খুঁচিয়ে কথা বলতে দেখে জ্যোতি বলল, দাঁড়া, আয়ান ভাইকে বলবো। তোরও স্বামীর ভালোবাসা চাই? এই একদম না, তোর এই খবিশ ভাইয়ের ভালোবাসা আমার চাই না। দেখা যাবে ভেংচি কেটে। ওরা জ্যোতির হাতে হাতে সবকিছু সাহায্য করে যে যার মতো নিচে চলে গেছে। জ্যোতিও সব গোছগাছ করে নিচে আসতে রাফিদের ডেকে পিছু ঘুরে তাকায়। জ্যোতি, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। অনেকবার সুযোগ করে তোমার সাথে কথা বলার ট্রাই করেছি, কিন্তু পারিনি। তুমি আমার কথা শুনবে? করুণ কণ্ঠে জ্যোতি রাফিদের চোখের দিকে তাকিয়ে ওর অসহায়তা দেখে বলল, হ্যাঁ শুনছি, বলো। রাফিদ জ্যোতির হ্যাঁ সূচক কথায় ওর কাছে এসে ওর হাতটা মুঠোর মধ্যে নিয়ে বলল, আমি পারছি না জ্যোতি, আমি পারছি না, এভাবে আর পারছি না। জ্যোতি রাফিদের এমন কাজে হাতটা ওর থেকে ছাড়িয়ে একটু পিছিয়ে গিয়ে বলল, দেখো তুমি কি বলতে চাইছো সেটা বলো। জ্যোতি, তুমি কি কিছু বুঝতে পারো না? দেখো রাফিদ ভাই, আমি কিছু বুঝলেও সেটা সম্ভব না, আর না বুঝলেও সম্ভব না। কেন এভাবে বলছো? কারণটা তোমার জানা, কিন্তু তুমি মানো না, তাই না? দেখো আমি সবটা মানি। তুমি মিথ্যা বলছো, তুমি তো আরিশকে ভয় পাও, ঘৃণা করো। দেখো ভয় পাই মানে এই নয় যে সম্পর্কটা আমি মানি না। আমি তো তোমাকে ভালোবাসি জ্যোতি। জ্যোতি রাফিদের এদুর কথায় ওকে এড়িয়ে চলে যেতে নিলে রাফিদ ওর হাতটা চেপে ধরে বলল, আমার কথা কিন্তু শেষ হয়নি। একটু গম্ভীর কণ্ঠে, আমার হাতটা ছেড়ে কথা বলো। ছাড়বো না। তো তুমি একবার বলো আমাকে ভালোবাসো। তুমি আমার আম্মু আব্বুকে আমি আমার আম্মু আব্বুকে বোঝাবো তুমি আরিশকে নয় আমাকে ভালোবাসো, আমার সাথে থাকতে চাও। কেন? তোমার আম্মু আব্বুকে না বুঝিয়ে আমার সাথে থাকতে পারবে না? তাদের অনুমতি কেন লাগবে? জ্যোতি, তারা আমার মা বাবা। এক্স্যাক্টলি এটাই আপনাদের মধ্যে পার্থক্য। আপনি আপনার মা বাবার কথা ছাড়া আমার সাথে থাকতে পারবেন না, কারণ আপনি তাদের বাধ্য সন্তান। কিন্তু উনি নয়, কারণ উনি আমার জন্য সবকিছু ছাড়তে পারেন, মারতেও পারেন, মরতেও পারেন, আর সবচেয়ে বড় কথা আমি ওনাকে ভালোবাসি। বলে রাফিদের কোনো কথা না শুনে নিচে আর না গিয়ে চিলেকোঠার ঘরে চলে আসতে রাফিদ ওর জেদ দেখিয়ে জ্যোতির পিছন পিছন চিলেকোঠার ঘরে এসে ওকে ঘুরিয়ে ও 2 বাহু চেপে হালকা চেঁচিয়ে বলল, সব সময় সম্মানটা সবার আগে আমি তোমায় দিতাম, এখন কেন এমন করছো? আরে রাফিদ ভাই, ছাড়ো আমাকে। না, আজ তোমার উত্তর হ্যাঁ হবে, তবেই আমি তোমাকে ছাড়বো। আমি তোমাকে ভালোবাসি না, কয়বার বলবো এই কথাটা? তাছাড়া উনি চলে আসবেন এক্ষুনি। তোমাকে আমার সাথে এভাবে দেখলে তোমাকেও মারবে, সাথে আমাকেও মেরেই ফেলবে। তুমি তো এমন ছিলে না। রাফিদ বারবার ঘুরে ফিরে কথা পাচাচ্ছে দেখে যদি ঢোক গেলে দরজার দিকে তাকালো। তারপর রাফিদের ধরে রাখা হাত দুটো বাহু থেকে ছাড়িয়ে শ্বাস নিতে নিতে বলল, রাফিদ ভাই, দয়া করে তুমি যাও, তোমার মাথা ঠিক নেই। হ্যাঁ, আমার মাথা ঠিক নেই, বলে জ্যোতিকে টেনে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরতে ধরতে বলল,
তোমাকে চাই, অনেকটা চাই। হঠাৎ করে কি হয়েছে জ্যোতি স্মরণে আনতে পারল না। যখন মনে হলো রাফিদ ওকে জোর করে জড়িয়ে ধরেছে, আর তার আগেই আরিশের হুঙ্কার জ্যোতির ছোট্ট শরীরটা কেঁপে উঠল। শ্বাস প্রশ্বাস ভারী হতে শুরু করে। হঠাৎ আরিশের আগমনে রাফিদ জ্যোতিকে ছেড়ে দিতে সেদিকে তাকিয়ে জ্যোতি রাফিদকে দেখে আরিশ রক্ত আঘাত চোখ করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তখনকার নিভে যাওয়া রাগটা যেন ওদের এমন দৃশ্য দাউ দাউ করে ওর মস্তিষ্কে জ্বলে উঠল। আরিশের এরকম চেহারা দেখে জ্যোতি নিজের দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলল। ততক্ষণে আরিশ মুষ্টিবদ্ধ হাত দুটো খুলে তাই দিতে দিতে রুমের ভিতর জ্যোতির দিকে আসতে আসতে বলল, বাহ, এই ছিল চিলেকোঠার ঘরে তো সারপ্রাইজ, দুজনের এমন রোমাঞ্চকর দৃশ্য দেখানো।